বৈশাখের শেষের দিকে ঝিরিঝিরি বাতাসের শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের স্টুডিও থেকে আপনাদেরই রোজকার প্রিয় সরাসরি স্বাস্থ্য অনুষ্ঠান কেমন আছেন অনুষ্ঠান থেকে আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে আমি আছি ডক্টর তানজিয়া খানম তম্পা। আমরা প্রতিদিনই কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলার চেষ্টা করি এবং আমাদের বিশেষজ্ঞের কাছ থেকে জেনে সেই সমস্ত সমস্যার সমাধান আপনাদেরকে জানানোরও চেষ্টা করি। আর তারই ধারাবাহিকতায় আমরা কথা বলবো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আচ্ছা বলুন তো কি বিষয় নিয়ে আজ কথা বলা যায়? আপনারা কি জানেন আপনাদের শরীরে এই যে হৃৎপিণ্ড থাকে, লিভার থাকে কিংবা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এর মধ্যে সবচেয়ে বড় অঙ্গ প্রত্যঙ্গ কোনটি? ঠিক ধরেছেন, আপনার শরীর অথবা মুখমণ্ডলের যে ত্বক অথবা স্কিন নামে যাকে চেনেন, এই স্কিন এবং ত্বকের একটা বিশেষ যত্নের প্রয়োজন হয়, যেটা আমরা অনেকেই জানি না। বিশেষ করে আমাদের দেশ ষড়ঋতুর দেশ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত এবং বসন্তের দেশ। আমরা জানি না যে কিভাবে এরকম ঋতুগুলোতে আমরা আমাদের ত্বকের যত্ন নেব। বিশেষ করে যখন আবহাওয়ার তারতম্য ঘটে তখন আপনার শরীরে তাপমাত্রা, জলীয় বাষ্প, বিশেষ করে পরিবেশের দূষণের পরিমাণও বাড়ে। তখন আপনার ত্বকে দেখা যায় বিভিন্ন রকমের রোগ সমস্যা এবং জটিলতা। ঠিক ধরেছেন, আজ আমরা অনুষ্ঠানে কথা বলবো ঋতু পরিবর্তনে ত্বকের যত্ন। হ্যাঁ, এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক। আসুন তার সাথে আমরা পরিচয়িত হয়ে নিই। আমাদের সাথে আছেন ডক্টর স্মতারা মুন্নি, ত্বক বিশেষজ্ঞ ও কসমেটিক সার্জন, EW ভিলা মেডিকো। আপনাকে আমন্ত্রণ। থ্যাংক ইউ আপু, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আজকের এই রকম একটা ওয়েদারের মধ্যে একটা পারফেক্ট একটা টপিক সিলেক্ট করে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আমরা এই বিষয়গুলো নিয়ে অনেক কথা বলবো। দর্শক, ত্বকের যত্ন নিয়ে আমরা কথা বলছি, সেই সাথে ত্বকের নানাবিধ সমস্যা, বিশেষ করে এই গরমে আপনারাও যুক্ত হতে পারেন আমাদের সাথে। সেটা কিভাবে? নিচের স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, সেই নাম্বারে ফোন করে ফেলতে পারেন ঝটপট। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক লাইভে যাচ্ছে, লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। চলে যাচ্ছি মূল আলোচনায়, শুনতে থাকুন, দেখতে থাকুন, আর হ্যাঁ, প্রশ্ন করতে ভুলবেন না। ডক্টর স্মতারা মুন্নি, আমরা কথা বলবো আজকে ঋতু পরিবর্তনে ত্বকের যত্ন। আসলে শীত, গ্রীষ্ম, বর্ষা অনেক ধরনের ঋতুই আমাদের দেশে আসে, কিন্তু এই বছর আর যেটা দেখা যাচ্ছে যে আমরা একটা জটিল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রচুর গরম, আবার বেশ এক-দুই দিন প্রচন্ড গরম, এবং এটা এক মাস ধরে দীর্ঘমেয়াদী একটা গরম। এক-দুই দিন হয়তো বা একটু বৃষ্টি হচ্ছে। এই যে গরম, এরকম গরমে ত্বকের কি কি সমস্যা নিয়ে আপনাদের কাছে রোগীরা আসছে? আচ্ছা, এক্ষেত্রে সবার আগে আমাদের গরমে আসলে শীতের পরপরই চলে আসে গরম। শীতের সময় দেখা যায় এক ধরনের ত্বকের পরিচর্যা কিংবা সমস্যাগুলো থাকে একরকম, গরমের সময় দেখা যায় আরেক রকম। যখন গরমটা শুরু হয়ে যায়, কিন্তু যখন তাপমাত্রা কমের দিকে থাকে তখন কিন্তু সমস্যাগুলো অতটা থাকে না, ওটাতে আমরা অ্যাডাপ্টেড থাকি। ষড়ঋতুর দেশ বাংলাদেশ, আমাদের স্কিনটাও সেভাবেই তৈরি। কিন্তু যখন মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে যায় তখন দেখা যায় নানা রকম সমস্যাগুলো, যেমন হাইপার পিগমেন্টেশন, সান ড্যামেজ, ইচিনেস, ইভেন মানে আমাদের দেখা যায় ঘামাচি হয়েছে, এই ধরনের রোগীরাও আসে। ইভেন যাদের স্ক্যাবিস আছে বা সোরিয়াসিস আছে তাদেরও দেখা যায় ফ্লেয়ার করেছে অনেক বেশি ঘামের কারণে কিংবা রোদে থাকার কারণে, এর মাত্রাগুলো বেড়ে গেছে। তো এই ধরনের সমস্যাগুলো নিয়েই ইদানিং রোগীর সংখ্যা বেড়ে গেছে। আমরা কিন্তু সবাই জানি যে আমাদের ত্বকের ধরন কিন্তু আলাদা আলাদা। মানে একটা জায়গায় যদি 10টা মানুষ থাকে তাহলে 10টা মানুষেরই ত্বক 10 রকম। এই যে ত্বক ভেদে যে ত্বকের যত্ন, একদম প্রাথমিক পর্যায়ে আপনারা কিভাবে রোগীদেরকে সাধারণত পরামর্শ দিয়ে থাকেন? আচ্ছা, ত্বক ভেদে, এই যে তার মানে দেখা যাচ্ছে এক একজন মানুষের এক এক রকম ত্বক। আসলে যখন রোগীরা আসে তখন সে নিজেও জানে না তার ত্বকটা কোন ধরনের, কিন্তু সমস্যাগুলো নিয়ে কথা বলছে। আসলে স্কিন অ্যানালাইসিস বলে একটা বিষয় আছে, যেটা একটা মেশিনের মাধ্যমে করতে হয়, স্কিন অ্যানালাইজার বলে সেটাকে। সেটার মাধ্যমেই আসলে স্কিনটাকে ডিটেক্ট করা হয়, যেটা কোন ধরনের স্কিন, কোন টাইপের স্কিন এবং কোন ধরনের ডেফিসিয়েন্সিগুলো তার স্কিনের মধ্যে অলরেডি শুরু হয়ে গেছে, সেটা সহ রিপোর্টটা আসে। সেখান থেকে আসলে আইডেন্টিফাই করা যায় যে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কি কি ডেফিসিয়েন্সিকে কারেকশন করে তার একটা রুটিন কেয়ার সেট করে দেওয়া যায়, কিংবা যে সমস্যাগুলো তৈরি হয়ে গেছে সেই সমস্যাগুলোকে ওভারকাম করা যায়।
আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর করে গুছিয়ে বললেন। এ পর্যায়ে জানতে চাই আসলে ত্বকের প্রকারভেদগুলো কীরকম, যদি একদম শুরু থেকেই আমরা জানতে চাই যে একজন মানুষের ছেলে মেয়ে দুজনেরই ছেলে মেয়ের কি আলাদা আলাদা রকম ত্বকের সাবডিভিশন থাকে কিনা এবং ত্বক কী রকমের হতে পারে? আচ্ছা আচ্ছা, আসলে ছেলে মেয়ের জন্য ত্বক কিন্তু আলাদা রকমের কিছু নেই। আমাদের ন্যাচারালি দেখা যায় কারো স্কিন নর্মাল, কারো আছে অয়েলি, কারো দেখা যায় একদম মিক্সড টাইপের একটা ত্বক। এই 3 ধরনের ত্বকই দেখা যায় ছেলের ক্ষেত্রেও মেয়ের ক্ষেত্রেও। এখন কিভাবে সে বুঝবে? সে যদি নিজেই ঘরোয়া পদ্ধতির যে টিপসগুলো আমরা দিয়ে থাকি, যে ঘুম থেকে ওঠার পরে আপনার টি জোনের মধ্যে কোনো অয়েল সিক্রেশন পাচ্ছেন কি না, কিংবা কোনো কোনো অংশ অয়েলি হয়, কোনো কোনো অংশ ড্রাই, এরকম দেখেন, কিংবা সব সময় দেখা যায় একটা শুষ্ক ভাব, যেখানে ময়েশ্চার দিলেও দেখা যায় কিছুক্ষণ পরের মধ্যে ড্রাই হয়ে গেছে। তো এরকম ফিলিংগুলো ফিল করেন কিনা, সেক্ষেত্রে সে নিজেই তার ঘরে বসে তার স্কিনটাকে ডিটেক্ট করতে পারে। কিন্তু যদি না পারে, সেক্ষেত্রে অবশ্যই ডার্মাটোলজিস্টের কাছে এসে অ্যানালাইসিস করে বের করে নিতে হবে তার স্কিনটা কোন টাইপের, এবং সেক্ষেত্রে তার ত্বকের যত্নটাও সেট করে নিতে হবে আলাদাভাবে। এটাও ডিফারেন্ট নিশ্চয়ই। সেক্ষেত্রে জানতে চাই, এই যে অতিরিক্ত গরম, আমরা আসলে ভাবি যে ময়শ্চারাইজার অথবা লোশন অথবা ক্রিম এগুলো মনে আমরা শীতকালে ব্যবহার করব, কেননা শীতকালে আমাদের চামড়া ফেটে যায়, ত্বক শুষ্ক হয়ে যায়, অনেক বেশি ড্রাই হয়ে যায়। কিন্তু এই যে গরমকালে কিন্তু আসলে দেখা যায় যে স্কিন অনেক বেশি ওই রকম ড্রাই হচ্ছে কি হচ্ছে না আমরা বুঝি না, ময়শ্চারাইজেশনের ব্যাপারটাও আমরা বুঝি না। আসলে ত্বককে ময়শ্চারাইজেশন অথবা ত্বককে যে মসৃণ রাখার যে ব্যাপারটি, এটির গুরুত্ব আসলে কতটুকু? এটার গুরুত্ব সবসময়ই অনেকখানি, কারণ আমাদের হচ্ছে কি মোস্ট এক্সপোজড পার্ট অফ দ্য স্কিন, মোস্ট এক্সপোজ পার্ট অফ দ্য বডি, যেটা আমাদের স্কিনের ইন্টারনালি যেগুলো অর্গান আছে সেটা কিন্তু এক্সপোজ না। তাদেরকে টেক কেয়ার করতে হচ্ছে আমরা ইন্টারনালি করি, যেটা দেখা যায় না। কিন্তু যখন স্কিনটা থাকছে এক্সপোজড, তাকে সব থেকে আগে টেক কেয়ার করতে হবে, এবং সেটা ভিজিবল কখনো হয় কখনো হয় না, যে একে টেক কেয়ার করা দরকার কি দরকার না। সো একটা নিজস্ব রুটিনের মধ্যে রাখলে সে নিজেই ভালো থাকবে, ব্যাপারটা এরকম। তো সেক্ষেত্রে সে রুটিন কেয়ারটা কিভাবে করবে বা কোন ধরনের ক্রিম বা লোশন ব্যবহার করবে, গ্রীষ্মকালে কেমন বা শীতকালে কেমন। যখন আমাদের এখন বর্তমান সিজনটা চলছে যেমন গ্রীষ্মকাল, সেক্ষেত্রে আমাদের গ্রীষ্মকালে আমরা যদি অয়েলি কারো স্কিন থাকে, অবশ্যই মানে অয়েলটা কন্ট্রোল করা আছে বা অয়েল ফ্রি একটা ময়শ্চারাইজার অবশ্যই ব্যবহার করবে। আর যদি কারো স্কিন নর্মাল থাকে, তো যে কোনো ধরনের নর্মাল টোনের একটা ময়শ্চারাইজার ব্যবহার করতে পারে। ইভেন ড্রাই স্কিন যাদের আছে, সেক্ষেত্রে অয়েল ব্যালেন্স করা আছে এই ধরনের একটা ময়শ্চারাইজার ব্যবহার করবে। কিন্তু গরম হচ্ছে অনেক বেশি, রোদ অনেক বেশি পড়ছে, আমি কোনো ময়শ্চারাইজার ব্যবহার করব না, ব্যাপারটা তা হওয়া যাবে না, ময়শ্চারাইজার লাগবে তার। ইভেন যেহেতু হট একটা সামার একটা যাচ্ছে, সেক্ষেত্রে মুখের ক্লিনজিংয়ের ব্যাপারটাতে তাকে গুরুত্ব সহকারে দেখতে হবে, যে আমি ঘরের ভেতরে আছি, আমি আজকে ধুলাবালিতে যাইনি, বাইরে যাইনি, সো আমি কোনো মুখ না ধুলেও চলবে বা ফ্রেশ না হলেও চলবে, ব্যাপারটা তা নয়। সবসময় কিছুক্ষণ পর একটা ফ্রেশ একটা পানির ঝাপটা দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নিতে হবে। সেক্ষেত্রে তার হাইড্রেশন লেভেলটাও স্কিনের মেনটেন হচ্ছে, এবং সেই সাথে তার স্কিনটা পরিষ্কার থাকতেছে, ত্বকটা পরিষ্কার থাকতেছে, তার সাথে সে নিজের রুটিন কেয়ারগুলো অ্যাপ্লিকেশন করলে অ্যাবজর্বিং পাওয়ারটা বেড়ে যাচ্ছে। চমৎকারভাবে বলেছেন। দুটো বিষয় খুব সুন্দর করে বললেন, যে একটা বললেন যে এরকম গরমে আমরা কিন্তু বারবার মুখ ধুই, মানে বাইরে থেকে এসে অথবা যে যেখানে আছি বারবার মুখ ধুচ্ছি। আর 2 নম্বর কথা হচ্ছে আমাদের শরীর খুব পানি শূন্য হয়ে যাচ্ছে, পানি শূন্য হয়ে যায়। এই দুটি কিন্তু আমাদের স্কিনের জন্য একটু জটিল এবং ভয়াবহ। আসলে এই যে আমরা বারবার পানির ঝাপটা দিচ্ছি, অনেকে কিন্তু প্রশ্ন করে আসলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়া ভালো, নাকি কুসুম গরম পানি দিয়ে মুখ ধোয়া ভালো, নাকি মিশ্রিত পানি দিয়ে মুখ ধোয়া ভালো? আপনারা আসলে কি সাজেস্ট করেন সাধারণত? আসলে আমরা বলি সবসময় নর্মাল পানি, কখনো বলি না যে অনেক বেশি ঠান্ডা পানির ঝাপটা দিয়ে মুখটাকে শীতল করুন, কিংবা উষ্ণ গরম পানি দিয়ে মুখটাকে শীতল উষ্ণতা নিয়ে আসুন, এটা কখনোই বলি না। নর্মাল একটা পানি ব্যবহার করলেই হবে, এবং ঘন ঘন মুখটাকে পরিষ্কার করে ফেলতে হবে, এটাই আমাদের সাজেশন থাকে। আর তাছাড়া স্কিনের ডিহাইড্রেশন মেনটেন করার জন্য ঘন ঘন পানি পান করতে হবে, এটা হলো সবথেকে
মানে জরুরি একটা তথ্য। সেক্ষেত্রে সে নিজের বাসার নর্মাল পানিটাও খেতে পারে, সাথে শরবত খেতে পারে, লেবু শরবত খেতে পারে। চিনির মাত্রা অবশ্যই দেখে খাবে, যাদের চিনির সমস্যা আছে তারা চিনিটাকে অ্যাভয়েড করতে পারে কিংবা হানি ইউজ করতে পারে। তাছাড়া নর্মাল পানি খেতে পারে, তাতে হাইড্রেশন লেভেলটা মেনটেন হয়, তাতে স্কিনটা সতেজ থাকে, জটিলতাটা কম হয়। ওই যে কিছুক্ষণ আগে বললাম না, স্কিন যখন ডিহাইড্রেটেড হয়ে যায় তখন দেখে অয়েল সিক্রেশন, সেবাম প্রোডাকশন সব কিছুই বেড়ে যায়। এতে দেখা যায় কি মানে একনের টেন্ডেন্সিটাও বেড়ে যায়। এটা আরেকটা অনেক বড় সমস্যা, যেটা আমাদের স্কিনের মানে ভিজিবিলিটি দেখা যায়, সৌন্দর্য কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় এবং অনেকে ডিপ্রেশনের কারণও এটা। আর টিনেজার থেকেই স্টার্ট হয়, সো এটার সাথে রান করতে হয় অনেকটা দিন। তো এই বিষয়টা আসলে জটিল এবং গুরুত্ব সহকারে দেখা। ব্রণের বিষয়টি যখন আসলোই আমরা এই ব্রণ ব্যাপারটি নিয়ে কথা বলবো। বিশেষ করে গরমে কিন্তু ব্রণ অনেক বেড়ে যায়। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার ফোনটা নিয়ে নেই। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা মিরপুর থেকে বলছি, চালপনা। ওই আমার ছেলেটার বয়স হলো আপনার 14+। ওর মুখে প্রচুর ব্রণ, বুঝছেন, অনেক হয়েছে এবং খুব ব্যথা ওইগুলো, এবং কপাল টপাল দিয়ে অনেক গোটা গোটা মতো হয়েছে, মানে কিছুতেই কমছে না আর কি। জিনিসটা অনেক সমস্যা আর কি, দাগ টাগ হয়ে গেছে মুখে। তো কি করতে পারি, আপনারা যদি একটু সলিউশন দিতেন। আচ্ছা আচ্ছা, কোনো প্রশ্ন কি করতে চান? আচ্ছা, ওনার বয়স কত? 14 বছর বয়স হলো। হ্যাঁ, 14 বছর চলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দর্শক, আমরা আপনার প্রশ্নের উত্তরটি আসলে বিরতির পরে দিতে চাচ্ছি, কেননা সময় হয়েছে একটা বিরতি নিয়ে। দর্শক, আমরা কথা বলছিলাম ঋতু পরিবর্তনে ত্বকের যত্ন। এই পর্যায়ে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত আজকের কেমন আছেন অনুষ্ঠানে। আমরা সবাই সুন্দর থাকতে ভালোবাসি, আর সুন্দর আমাদেরকে আসলে সবসময় টানে, আকর্ষণ করে। আর সেটা নিয়ে আমরা আসলে কথা বলছিলাম ঋতু পরিবর্তনে কিভাবে আপনি আপনার ত্বকের যত্ন নেবেন। বিরতিতে যাবার আগে একজন দর্শক আমাদেরকে ফোন দিয়েছিলেন তার ছেলের ব্রণের সমস্যা নিয়ে। ডক্টর ইসমত আরা মুন্নি, আপনার কাছেই ফিরছি। উনি বলছিলেন যে ওনার ছেলে ব্রণের সমস্যায় ভুগছেন, এটা নিয়ে যদি ফিরতেন কথায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উনি বলেছিলেন যে ওনার 14 বছর বয়সের ছেলে অনেকদিন থেকেই ব্রণে ভুগছে, এবং আসলে বয়সটাই আসল ব্যাপার। কারণ 12 থেকে 14 বছর বয়সে একটা ব্যাপক শারীরিক পরিবর্তন চলে আসে, যেখানে হরমোনের একটা চেঞ্জ আসে। সেই চেঞ্জের মধ্যেই ব্রণও আসতে পারে। তা ওনার ছেলের বয়সন্ধিকাল যাচ্ছে, এই কারণে হয়তোবা তার মুখে ব্রণ আসা শুরু হয়েছে। কিন্তু সেটা যেটা হবার সেটা হবেই, কিন্তু সেটাকে টেক কেয়ার করলে আসলে বাড়ে না বা কন্ট্রোলে রাখা যায়, বা খারাপের দিকে যায় না। উনি বলছিলেন যে ওনার বাচ্চার দাগ হয়ে যাচ্ছে, ব্রণটা যাচ্ছে না, দ্যাট মিনস অনেকদিন থেকে সাফার করছে। তো সেক্ষেত্রে বাচ্চাকে আসলে ওভাবে নিজে নিজে ট্রিট করতে না দিয়ে, বা ঘরে নিজের মতো করে ট্রিটমেন্ট করার সুযোগ না দিয়ে ডক্টরের পরামর্শ করা উচিত। ওনার একজন ডার্মাটোলজিস্টের কাছে ছেলেকে নিয়ে যাওয়া উচিত। সে একটা রুটিন কেয়ার সেট করে দিয়ে, যে পর্যায়ে আছে এখন ব্রণটা, কারণ ব্রণের আসলে সঠিক একটা চিকিৎসা আছে, যেটা একটা গাইডলাইন ফলো করে কাজটা করা হয়। তো সেক্ষেত্রে ডক্টরের অ্যাডভাইস ছাড়া সে এটা থেকে মুক্তি পাবে না। নিজে নিজে করতে গেলে আসলে ভালো হওয়া অতটা সহজ হবে না। মানে একজন স্কিন স্পেশালিস্ট লাগবে, চর্মরোগ বিশেষজ্ঞ অথবা স্কিনের ডাক্তারের কাছে যেতে হবে। সেক্ষেত্রে তার ব্রণটা কন্ট্রোল হয়ে যাবে, এবং যেটা বলছিলেন দাগ হচ্ছে বা বারবার ফেরত আসছে, সেই জায়গাগুলো থেকে উনি রিলিফ পাবে। নিশ্চয়ই আশা করি দর্শক উনি শুনছেন, দেখছেন, আশা করি নিশ্চয়ই আপনার এটি পরামর্শ কাজে লাগবে, আপনার এবং আপনার ছেলে দুজনের জন্যই। ডক্টর ইসমত আরা মুন্নি, ব্রণের ব্যাপারটি যখন আসলোই এই ব্যাপারটি নিয়ে প্রশ্ন করতে চাই। আসলে ব্রণ কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ডায়াবেটিস, প্রেশার, বিভিন্ন সমস্যা নিয়ে যেমন কথা বলি, ব্রণটাও কিন্তু খুব সাধারণ সমস্যা, খুবই সাধারণ একটা সমস্যা। তো অনেকেই এসে কিন্তু জিজ্ঞাসা করে যে আসলে আমার জীবনের কোন বছর বয়স থেকে আমার ত্বকের যত্ন নিলে আমার ব্রণ হবে না, এই ধরনের প্রশ্ন করলে আপনারা কি উত্তর দেন? আচ্ছা, আসলে আমি একটু আগেই যেমন একজনের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে কথাটাকে আনলাম, যে আসলে বয়সন্ধিকালে শরীরের একটা ভাঙা গড়া চলে, তখন হরমোনেরও একটা ব্যাপার শরীরের মধ্যে ব্যাপকভাবে চেঞ্জ আসে, তো এবং সেটার কারণেই ব্রণের ব্যাপারটা চলে আসে। সুতরাং কারো কারো ক্ষেত্রে ব্রণটা অবধারিতভাবে জেনেটিক্যালি চলে আসতে পারে।
সেক্ষেত্রে তার টেক কেয়ার করতে হবে এমনভাবে যে তার রুটিন কেয়ার কী হবে বা কোন ধরনের খাবার খেলে ব্রণ বাড়ছে বা কমছে সেটাকে দেখে ব্রণের চিকিৎসা নিয়ে তাকে মুক্ত হতে হবে। এমনকি বয়সন্ধিকাল যাচ্ছে কিন্তু কারো কোনো ব্রণ নেই বা ব্রণের থেকে এটা এমনও হতে পারে। আসলে ব্যাপারটা কি কার হবে না আসলে এটা জেনেটিক্যালি ডিটেক্টেড এবং কারো রুটিন কেয়ারটা অনেক আগে থেকেই থাকে যে সে নিয়মিত একটা হেলদি খাদ্যাভ্যাসের মধ্যে আছে, নিয়মিত সে ঘুমাচ্ছে, তার মুখটাকে সে সঠিকভাবে পরিষ্কার করছে। এই যে একটা রুটিন কেয়ার সে বাসা থেকে তার শিক্ষাটা নিয়েছে বা করার মধ্যে প্র্যাকটিসের মধ্যে সে থাকে, তখন হয়তো সে এগুলো থেকে অটোমেটিক্যালি একটা রিলিফ পেয়ে যায়। তো এই ধরনের ব্যাপারগুলো যদি সে আগে থেকেই অভ্যস্ত থাকে সেক্ষেত্রে তার এ ধরনের ঘটনাটা না ঘটারও একটা সম্ভাবনা থাকে। অনেক সময় দেখা যায় যে আমাদের ত্বকে যখন কোনো কিছু হয়, ব্রণ হচ্ছে অথবা কোনো প্রবলেম হচ্ছে, দাগ হচ্ছে, মেস্তা, এই ব্যাপারগুলো হলে তখন আমরা একটু উদ্বিগ্ন হয়ে পড়ি আমাদের ত্বকটাকে নিয়ে। কিন্তু তার আগে কিন্তু এটাকে যে আসলে ধোয়া মোছা করে পরিষ্কার করে রাখা দরকার, একটু যত্ন নেওয়া দরকার, ব্যাপারগুলো আসলে আমরা বুঝতে পারি না। এ বিষয়ে আসলে সময় এসেছে সবার সতর্ক হওয়ার এবং সচেতন হওয়ার। একজন প্রশ্ন করছেন, তার ফোনটা নিয়ে নেই। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনার বয়সটি বলে প্রশ্নটি করতে পারেন। আমার 18-19 বছর বয়স। আমার মুখে খুব বেশি ব্রণ আসে। আচ্ছা আচ্ছা, এখন এই ব্রণে ডাইল আর কাঁচা হলুদ বেটে দিলে কি ভালো হবে, বা ভালো হওয়ার জন্য কি করা যায়? আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কোনো প্রশ্ন করতে চান? না, ঠিক আছে। জি দর্শক, আপনাকে আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন, আপনার বিষয়টি নিয়ে কথা বলছি। আসলে ওনার যে ব্রণের নিয়েই কথা বললেন, তো সেক্ষেত্রে আসলে ওনারও ওই একই কথা আমার থাকবে যে আসলে রেগুলারলি উনি ডাক্তারের চেক আপে যেতে হবে। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ওনাকে একটা রুটিন সেট হয়ে যাবে, দেন ওনার এখান থেকে রিলিফ পাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে আর কি। তাছাড়া একটা বিষয় যেটা আসলে আমরা খেয়াল করি, সাধারণত আমরা কিন্তু বরাবর রকমই আসলে ডাক্তারদেরকে একটু ভয় পাই, মনে করি যে ডাক্তারদের চেম্বারে গেলেই আসলে আমার পকেট ফাঁকা হয়ে যাবে। বিশেষ করে সেটা যদি স্কিনের ডাক্তার হয় সেক্ষেত্রে ভয়টা আরো দ্বিগুণ তিনগুণ বেড়ে যায়। অনেকেই দেখা যায় এরকম ঘরোয়া টোটকা নানা ধরনের পদ্ধতি ব্যবহার করেন। বিশেষ করে ইন্টারনেটে দেখা যায় রং ফর্সাকারী বিভিন্ন ধরনের ক্রিম চলে আসছে, দাগ মুক্ত বিভিন্ন ক্রিম চলে আসছে, ব্রণ চলে যাবে এরকম ক্রিম চলে আসছে। তারা কিন্তু ডাক্তারের কাছে না এসে খুব ক্ষতিকর জিনিসগুলো ব্যবহার করছে, তাদের স্কিনের মতো একটা সেন্সিটিভ যেটা বাইরে দেখা যায়। আসলে এই ব্যাপারটা নিয়ে আপনার অভিমত কি? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়কে আপনি সামনে আনছেন, যেটা আসলে আমরা ডক্টররা যারা প্র্যাকটিস করি তাদের প্রতিনিয়ত ফেস করতে হয়। দেখা যায় কিছু কিছু রোগী নিজের অজান্তেই ফর্সা হওয়া বা নিজের ত্বকটাকে হয়তো দাগ হয়েছে সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন রকমের প্রলোভনে যুক্ত হয়ে যায় ফেসবুক কিংবা আমাদের সোশ্যাল মিডিয়া বা বাইরের কোনো বিপণীগুলো আছে যাদের কাছ থেকে এগুলো পাওয়া যায়, সেই সমস্ত জায়গা থেকে তারা নিজেদের মতো করে কালেকশন করছে, যেটা আসলে কোনো ডার্মাটোলজিক্যালি প্রস্তুত না, কোনো টেস্ট হয়নি। এই ধরনের প্রোডাক্টগুলোই আসলে তারা ব্যবহার করে, যেটার মধ্যে মার্কারি থাকে, হাইড্রোকর্টিসন থাকে, যেগুলো সবগুলোই ক্ষতিকর একটা স্কিনের জন্য উপাদান, যেটা দীর্ঘদিন ব্যবহার করলে তার উপকারের তো কথাই নেই, স্কিনকে ড্যামেজ করে একটা ক্যান্সারের দিকে নিয়ে যেতে পারে। ইভেন আনওয়ান্টেড ফেশিয়াল হেয়ারও চলে আসতে পারে, যেটা মেয়েদের ক্ষেত্রে খুবই একটা অন্যরকম আরেক ধরনের একটা ব্যাপার, যে ব্যাপারটার সাথে সে পরিচিত ছিল না বা তার স্কিনে এই ধরনের আনকমফোর্টেবল একটা ইস্যুস সেটাও চলে আসতে পারে। তো এই ধরনের বিষয়গুলো আসলে আজকাল আমাদের এটা একটা অ্যাওয়ারনেসের জায়গায় চলে যেতে হবে, কারণ যেভাবে এখন আমাদের সোশ্যাল মিডিয়া হাতের মুঠোয় চলে এসছে, সেক্ষেত্রে অনেকেই না জেনে হয়তো এই ধরনের প্রলোভন দেখে যে এখনই একদিনেই ফর্সা হয়ে যাবে কিংবা এক মাসই ফর্সা হয়ে যাবে, এই বিষয়গুলো এখন খুব ইজি হয়ে গেছে, যে আর কারণে ডাক্তারের পরামর্শ নেওয়া বা ডক্টরের অ্যাডভাইস নিয়ে
একটা ভালো প্রোডাক্টের উপরে ট্রাস্ট করা, সেই জায়গাটাকে তারা মানে যেতেই পারছে না। তার আগে সে নিজে অনেক কিছু মেখে তারপরে স্কিনকে একটা সেন্সিটিভ জায়গায় তৈরি করে তারপর হয়তো আসতেছে, তখন ডক্টরের হয়তো ট্রিটমেন্ট করার জায়গায় থাকে না। তাকে আগে ভালো করতে হবে, স্কিনকে রেডি করতে হবে, প্রিপেয়ার করতে হবে, তারপরে হয়তো তাকে কিছু করা যেতে পারে, কিংবা তার আগে যে সমস্যাগুলো সে রাইজ করে ফেলেছে সেগুলোকেই আগে হিল করতে হবে। ফর্সা তো পরের ইস্যুস। চমৎকার গুছিয়ে বললেন। এবং আসলে ফর্সা ব্যাপারটা হচ্ছে আমার ত্বকটা যখন উজ্জ্বল থাকবে তখন এমনিতেই কিন্তু সেই ত্বকটা সুন্দর দেখাবে, ব্রাইট দেখাবে, আকর্ষণীয় দেখাবে। আর সেই ত্বকটা যে ফর্সাই হতে হবে এমন ধারণাটা কিন্তু আসলে খুবই অযৌক্তিক। একদম একদম ঠিক। দর্শক, একটা কথা আসলে আমাদের মনে রাখতে হবে, চকচক করলেই শোনা হয় না। আর ত্বকের ব্যাপারে যে উপাদান আপনারা ব্যবহার করছেন সেটা আসলে কতটুকু আপনার ত্বকের জন্য উপকারী সেটা আগে বুঝে নিয়ে, বিশেষ করে ত্বকের ডাক্তারের সাথে কথা বলে যে কোনো উপাদান ত্বকে মাখা উচিত। আপনি কতটুকু আসলে এটার সাথে? আমি এটার সাথে একেবারেই একমত। কারণ ত্বকের মধ্যে যে ধরনের ত্বক ফর্সাকারী যে ক্রিমগুলো ব্যবহার করা হয়, সেই ক্রিমের যে উপাদানগুলো থাকে সেগুলো মারাত্মক ক্ষতিকর। সেখান থেকে ত্বকের ক্যান্সার সাধারণত অনেকদিন লং রানে সে যদি ইউজ করতে থাকে সেক্ষেত্রে ত্বকের ক্যান্সার হওয়ার একটা চান্স থেকে যায়। ইভেন আনওয়ান্টেড ফেশিয়াল হেয়ার, যেটা আমি একটু আগে বলছিলাম, আনওয়ান্টেড ফেশিয়াল হেয়ার মেয়েদের জন্য একটা বড় সমস্যা, যে ক্ষেত্রে যেটা দেখা যায়, যেটা অ্যাডভান্স লেভেলে তখন ট্রিটমেন্টে চলে যেতে হয়, যেটার জন্য লেজারে যেতে হতে পারে। লেজার কিন্তু এমন একটা অ্যাডভান্স লেভেলের ট্রিটমেন্ট যেটা হয়তো সবখানে অ্যাভেলেবেল না, কিন্তু আমাদের এই সোশ্যাল মিডিয়া বা আমাদের এই বিপণী বিতানের থেকে কালেক্ট করার মানে ইজিয়েস্ট ওয়ে থাকার কারণে খুব সহজভাবে একটা প্রত্যন্ত অঞ্চলেও সাদা ক্রিমের কৌটোটা চলে গেছে এবং হেয়ার রিমুভাল বিভিন্ন যন্ত্রপাতিও কিন্তু নেই ওখানে। তো ওইরকম ব্যাপারগুলো আছে। তা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যখন তার এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়ে গেল, যে এখন সে আনওয়ান্টেড ফেশিয়াল হেয়ারের মধ্যে জড়িয়ে যাচ্ছে বা অনেক বেশি ত্বকটা পাতলা হয়ে গেছে, নিচের থেকে ভেইন গুলো দেখা যাচ্ছে, তো এইরকম একটা ব্যাপারের মধ্যে যখন সে জড়িয়ে যাচ্ছে তখন কিন্তু অ্যাডভান্স লেভেলের ট্রিটমেন্ট দরকার। সেই অ্যাডভান্স লেভেলের ট্রিটমেন্ট কিন্তু আবার হাতের কাছে, হাতের নাগালে সবসময় থাকে না। দেখা যায় বড় বড় শহরে বড় বড় প্রতিষ্ঠানের সাথে এগুলো কাজ করতে হয়। তখন সেই প্রত্যন্ত অঞ্চলে যার কাছে ক্রিমের কৌটোটা চলে গেছে, সে 3 মাস ধরে এটা ব্যবহার করছে, কিন্তু তার তখন চলে আসতে হচ্ছে ঢাকাতে বা অন্য কোনো বড় একটা শহরে যেখানে এই ধরনের সাপোর্ট দেওয়ার মতো বড় বড় সেন্টারগুলো তৈরি হয়েছে, সেখানে তাদেরকে চিকিৎসার আন্ডারে থাকতে হচ্ছে, যেখান থেকে কষ্ট করে আসতে হচ্ছে, বাসায় ফিরে যেতে হচ্ছে। তাই আসলে শুরুতেই এটা থেকে সচেতন হয়ে জিনিসগুলো করা উচিত। সবসময় কোনো চটকদার কথা কিংবা চটকদার বিজ্ঞাপন কিংবা চটকদার প্রোডাক্ট এটাতে প্রলোভনে পড়া উচিত না। নিজের ত্বকের একটা নিজস্ব সৌন্দর্য থাকে, সেই সৌন্দর্যকে আসলে ট্রাস্টের সাথে এবং বিশ্বাসের সাথে গ্রহণ করা উচিত। এবং সেই সাথে এই প্রলোভন যারা দেখাচ্ছে আসলে তাদের ব্যাপারেও আমাদের একটু ভেবে দেখা দরকার, যে তারা আসলে এইভাবে কতটুকু নৈতিকতার সাথে এগুলো কাজ করছে, সেই বিষয়টাও আসলে সকলে নিজের নিজের জায়গা থেকে ভাবা উচিত। সুন্দরভাবে গুছিয়ে বললেন। আসলে সৃষ্টিকর্তার প্রত্যেকটি সৃষ্টি কিন্তু খুব সুন্দর, বিশেষ করে আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের ত্বক এমনিতেই সুন্দর। আসলে এটা যত্ন আমরা যদি শুরু থেকেই নিতে পারি, বিশেষ করে ত্বকের যত্ন প্রাথমিকভাবে আপনি যেটি বললেন, ত্বককে মসৃণ রাখা, ঠিকভাবে ক্রিম দেয়া, ময়শ্চারাইজ করা, ধোয়া, তাহলে যদি স্কিনে কোনো সমস্যাও হয়, বিশেষ করে সেটা যত শক্তই ব্রণ হোক না কেন অথবা যত শক্তই রোগ হোক না কেন, সে সমস্ত কিছু খুব সহজেই আপনারা সারিয়ে তুলতে সক্ষম হন। এক্ষেত্রে একটা প্রশ্ন, আসলে এই যে গরমে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে সানস্ক্রিন, এই ব্যাপারটি নিয়ে কিন্তু এখনো সচেতনতা তৈরি হয়নি, যে এই যে সূর্যের যে অতিবেগুনি রশ্মি সেটি থেকে বাঁচার জন্য যে স্পেশাল ক্রিম অথবা নির্দিষ্ট ক্রিম, এটি ব্যবহারে কিন্তু এখনো সচেতনতা আমাদের বাংলাদেশের মানুষের তৈরি হয়নি। এটির ব্যাপারে আপনার মতামত কি? আসলেই ঠিক। এখন আমাদের বাংলাদেশের যে তাপমাত্রা, যে সামারটা যাচ্ছে এখন, এবারে আমাদের অনেকেরই এই বিষয়ে একটা বড় রকমের লার্নিং হয়ে গেছে যে বাংলাদেশের তাপমাত্রা কতখানি বাড়তে পারে। আগে দেখা গেছে আমাদের 37-38 এর মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকতাম, এবার 40 ছাড়িয়ে গেছে, 41-42 এরকম। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, তাপমাত্রায় ত্বকের পরিবর্তনই। তার আগে একজন দর্শকের ফোন নিয়ে নেই। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, প্রশ্নটি করুন।
স্কিনে সাদা দাগের জন্য। স্কিনে সাদা দাগ। আপনার বয়স? 14 বছর। আচ্ছা, 14 বছর। জি, বলুন আপনার স্কিনে সাদা দাগ কতদিন ধরে, কিংবা আরো কি কোনো প্রবলেম আছে কিনা? জি, কয়েক মাস ধরে। আচ্ছা, আচ্ছা, মানে সাদা দাগ কি এক জায়গাতেই নাকি অনেকগুলো জায়গায় হয়েছে? হ্যাঁ, 4 জায়গার মতন। 4 জায়গার মতো। আচ্ছা। বাবা মা ফ্যামিলিতে আরো কারো আছে? না। আচ্ছা, আর কিছু শুনতে চান? ঠিক আছে। দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার বিষয়টি নিয়েই আমরা এখন কথা বলবো, আমাদের সাথেই থাকুন। উনি বলছেন যে ওনার স্কিন সাদা হয়ে যাচ্ছে কোথাও কোথাও, কি মনে করছেন? আমার কাছে এখনো বলতে পারছি না যে আসলে না না দেখা দেখলে- কিছু বলা যাচ্ছে না যে কোন ধরনের, কারণ ফাঙ্গাল ইনফেকশন থেকেও সাদা হয়ে যেতে পারে, আবার ভিটিলিগো থেকেও সাদা হয়ে সেটি যেতে আমিও পারে। আসলে ভাবছিলাম যে আসলে কোনটা দিকে দিয়ে যাচ্ছে। সাদা, হ্যাঁ আসলে এটা আসলে ডাক্তারের কাছে আসতে হবে, ডক্টরের পরামর্শ এবং একটা এক্সামিন করতে হবে একটু। হ্যাঁ, এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। এটা আসলে এরকম করে শুনে বলে দেয়া এটা সম্ভব হবে না। জি। এটা ওনার ডার্মাটোলজিস্টের কাছে সেটা চিকিৎসা নিতে হবে। 14 বছরের যে মিষ্টি মেয়েটি আসলে কিছুক্ষণ আগে ফোন দিয়েছিল, আসলে খুব দরকার একজন স্কিন ডক্টর, সরাসরি আপনার একজন ডক্টরের সাথে দেখা করা। সে আপনাকে ভালোভাবে এক্সামিন করবে এবং বুঝবে আসলে স্কিনের প্রবলেম কি, সেই অনুযায়ী ডায়াগনোসিস করে আপনার ট্রিটমেন্টটি হবে। নিশ্চয়ই আশা করছি আমাদের বিশেষজ্ঞের পরামর্শ আপনার কাজে লাগবে। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। কে আছেন আমাদের সাথে দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মামুন চট্টগ্রাম। জি, আপনার বয়সটি বলে প্রশ্নটি করুন, কি জানতে চাচ্ছেন? আপু শুনছেন আমার না, আমার বাচ্চার বয়স তো 5-6 মাস আগে, তো 5-6 মাস আগে পুরো তার স্কিনে যে জায়গাটা পড়ে গিয়েছিল, ওই জায়গাটা মানে একটু চামড়াটা একটু ব্যথা হয়ে গেছিল, ওইটা ছিল। কথাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বাচ্চার স্কিনের কিছু অংশ পুড়ে গিয়েছিল, এটা কি মুখমণ্ডলের? না না না, বুকে। আচ্ছা, বুকে, হাতের ডান পাশে বুকের মধ্যে যে আর যে হ্যাপটা আছে না, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারতেছেন, মহিলা মানুষ তো, এটা মানে তার চামড়া বইটা হয়ে যাচ্ছে আর কি। চামড়াটা বসে সাদা হয়ে যাচ্ছে এবং এই জায়গাটা পুড়ে গিয়েছিল ওনার বুকের ডান পাশের কিছুটা অংশ। এখন আপনি কি জানতে চাচ্ছেন, কেন হয়েছে? আচ্ছা, দর্শক আমাদের সাথে নেই, হয়তো উনি জানতে চাচ্ছেন যে এটার কোনো আসলে ট্রিটমেন্ট লাগবে কিনা। ওনার যেহেতু সাদা হয়ে যাচ্ছে, সো এটা তো আসলে একটা ক্ষত, একটা ইনসিডেন্স হয়েছে, সেখান থেকে ওনার স্কিনটা ড্যামেজ হয়েছে এবং সেই সাথে চামড়াটা কুঁচকেও আছে। সো একটা ওইটা আসলে ডক্টরের সাথে কথা বলতে হবে, কারণ এখানে কয়েকটা ধাপে হয়তো বা কাজটা করতে হবে, বা যদি হোয়াইটিশ হয়ে থাকে সেটার এক ধরনের ট্রিটমেন্ট করতে হবে, আবার কুঁচকে গেছে সেটার আবার আলাদাভাবে, বা কিলয়েডাল কোনো স্কার হয়েছে কিনা সেটারও আবার আলাদাভাবে দেখতে হবে। সো টোটাল বিষয়টা আসলে ওনাকে ডক্টরের কাছে এসে দেখিয়ে তারপরে হয়তো এটাকে একটা টোটাল কমপ্লিট জায়গায় ওনার সলিউশনটাকে আনতে হবে। আসলে ত্বকের সমস্যাগুলো কিন্তু এরকমই, মানে সামনাসামনি চোখে না দেখে না বুঝে কিছু কিন্তু বলা যায় না। দর্শক, আমাদেরকে যিনি ফোন দিয়েছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার ওয়াইফের এই বিষয়টি নিয়ে যদি আপনার পার্শ্ববর্তী কোনো স্কিন ডক্টরের কাছে যান, তাহলে নিশ্চয়ই আপনি উপকৃত হবেন তার পরামর্শ এবং তার চিকিৎসায়। আমরা কথা বলছিলাম সানস্ক্রিন নিয়ে, রাইট। এখন সামার যাচ্ছে, এখন সামারে আসলে সকলেরই একটা মানে এক্সপোজ তো হতেই হয়, আমাদের ছেলে হোক বা মেয়ে হোক, আমাদের কর্মময় জীবনের মধ্যে দৈনন্দিন বের হওয়া, ঘরের থেকে কাজের জন্য যাওয়া, এটা একটা আমাদের রুটিনের মধ্যেই। সো আমাদের স্কিনকে প্রোটেক্ট করতে হবে এনভায়রনমেন্ট থেকে, সান থেকে, এটা প্রোটেক্ট করে নিতে হবে। সেক্ষেত্রে এনভায়রনমেন্ট থেকে বলতে গেলে আমাদের দেখা যায় কাপড়, আমাদের কটন কাপড়গুলো আমরা যদি ইউজ করতে পারি, সেক্ষেত্রে স্কিন কিন্তু কমফোর্টেবল একটা জোনে থাকে। এক্ষেত্রে আমরা যদি সিল্ক ইউজ করি, সেটা আমাদের জন্য আসলে স্কিনের কমফোর্টেবল বা ফ্রেন্ডলি না। স্কিন ফ্রেন্ডলি হচ্ছে কটন কাপড়। সেক্ষেত্রে আমাদের লুজ, ঢিলে ঢালা কাপড়, কটন কাপড় এই ধরনের ব্যবহার করলে স্কিন অনেকটাই কমফোর্টেবল থাকে।
এটা একটা ইস্যুস গেল, যে ক্ষেত্রে আমাদের সামারের একটা কমফোর্টেবল জোন। আরেকটা গেল সানস্ক্রিন, যেটা এক্সপোজড পার্ট, যেটা কাভার্ড না। সানস্ক্রিন নিয়ে এবং কিভাবে আসলে ত্বককে ভালো রাখা বিশেষ করে এই গরমে, বিষয়টি নিয়ে আমরা আরও জানবো শুনবো। তবে এই পর্যায়ে একটা বিরতি নিতে হবে, বিরতির আগে একজন দর্শকের ফোন নিয়ে নিতে চাই। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জান্নাতুল ফেরদৌস, 30 বয়স, জি 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 রাজশাহী কাজলা। জি জি বলুন, কি জানতে চাচ্ছেন? আমার স্কিনে আসিল হয়েছে, ছোট ছোট প্রচুর আসিল হয়েছে গলাতে, স্কিনে। আমি 8 মাসের প্রেগন্যান্সি, প্রথম প্রেগন্যান্সি এটা। আপনাকে অসংখ্য অভিনন্দন। জি, এই আঁচিলি সমস্যা আপনার মানে কেন হচ্ছে এটাই কি জানতে চাচ্ছেন? কেন হচ্ছে আর এটা হচ্ছে ডক্টরি কোনো ট্রিটমেন্ট আছে কিনা? আচ্ছা, ঠিক আছে, আমাদের সাথেই থাকবেন। এই পর্যায়ে আমাদেরকে একটা বিরতিতে যেতে হচ্ছে এবং দর্শক নিশ্চয়ই আমাদের সাথেই থাকবে। আমরা কথা বলছিলাম কিভাবে আপনি আপনার ত্বকের যত্ন নেবেন, বিশেষ করে যখন বাংলাদেশে ঋতু পরিবর্তন হয়। এ পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত। আজকের কেমন আছেন অনুষ্ঠানে কথা বলছিলাম ঋতু পরিবর্তনে ত্বকের যত্ন। বিরতিতে যাবার আগে একজন আমাদেরকে ফোন দিয়েছিলেন তার আঁচিল বিষয় এবং তিনি বর্তমানে প্রেগনেন্ট, সেই বিষয়টিতেই আমরা ফিরছি। আসলে উনি যেমন বললেন, প্রেগন্যান্সি অবস্থায় হঠাৎ করে দেখছেন ওনার স্কিনের মধ্যে আঁচিল হচ্ছে। আসলে এটা একটা হরমোনাল চেঞ্জ ইস্যুস, কারণ ওনার ব্যাপক একটা পরিবর্তন শরীরের মধ্যে ঘটছে। সেই ক্ষেত্রে অনেকগুলো হরমোনই তার বেড়ে গেছে, যার কারণে তার আঁচিলও দেখা যায়। অনেক সময় দেখা যায় মেলাজমা, কারো আঁচিল, এই ধরনের ব্যাপারগুলো আসতে পারে। তা আঁচিল আসলে যেটা হয়েছে সেটা আসলে ভাইরাল একটা ইস্যুসও থাকে, যে অনেকের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামে একটা ভাইরাস আছে, যে ভাইরাসটা আসলে স্কিনের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের মোলস তৈরি করে, যেটা কালো কালো তিল বা মোল বলি আমরা। তা সেই মোলটা কি আসলে আঁচিল বলি আমরা বাংলা ভাষায়। এটা আসলে অনেক ক্ষেত্রে হতেই পারে, এবং সেক্ষেত্রে আমরা এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ইলেকট্রোফালগারেশন নামে একটা পদ্ধতি আছে, আর একটা আছে নাইট্রাস অক্সাইড আছে, সেটা দিয়েও আমরা নাইট্রোজেন বলি, ওটা দিয়ে যদি আমাদের করে দেয়া যায়, ক্রায়ো বলা হয় এটাকে, ক্রায়ো করে দেওয়া যায় তাহলেও চলে যায়। এবং যদি আমরা CO2 ফ্র্যাকশনাল সার্জিক্যাল মোডে করি, CO2 সার্জিক্যাল লেজার, মানে এগুলো হচ্ছে আসলে এক একটা ট্রিটমেন্টের ধাপ। এই তিলগুলো কি আসলে কোনো ফাঙ্গাল ইনফেকশন, নাকি এটা নিজস্ব কোনো রোগ, নাকি একদম শরীরের কোনো মানে নিজস্ব নিয়মেই হচ্ছে? আচ্ছা আচ্ছা, আমি একটু আগে যেমন বললাম, এটা আসলে কোনো ফাঙ্গাল ইনফেকশন নয়। মোল বা তিল এটা কোনোটাই ফাঙ্গাল ইনফেকশন নয়। এটা আসলে কিছু কিছু ক্ষেত্রে ভাইরাস থেকে আসে। আচ্ছা, আপনি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কথা বলছিলেন। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, তার ফোনটা নিয়ে নিই। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, আমি আতিকুল ইসলাম, রাজশাহী থেকে বলছিলাম। জি দর্শক, আপনি প্রশ্নটি করতে পারেন। ওকে, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি ছোটবেলায় আম্মু বলে আমি অনেক মানে ফর্সা ছিলাম আর কি, ব্রাইট স্কিনের, বাট এখন মানে বড় হয়ে আর কি মানে শ্যাম বর্ণ হয়ে গেছে, কালো হয়ে গেছে। তো এখন ফিরানোর কোনো উপায় আছে কিনা স্কিনটা? আচ্ছা, এখন ত্বক একটু ডার্কার হয়ে গেছে। আপনার এখন বয়স কত? আমার 17 চলছে, 17 প্লাস। আচ্ছা আপা, আপনি কি কোনো প্রশ্ন করতে চান? 18 বছর বয়স হয়েছে নাকি 17? 17 না 18? 17। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যা জানার জানতে পেরেছি। আমাদের সাথেই থাকুন, প্রশ্নের উত্তরটি শুনুন। এখন উনি বলছেন যেটা যে অনেক আগে ছিলেন ব্রাইটার, বাট এখন আস্তে আস্তে ডার্কার হয়ে যাচ্ছে। এখন 17 বছর বয়স, অর্থাৎ ওনার গ্রোয়িং এজটা শেষের দিকে আসতেছে, যার জন্য উনি হরমোনাল চেঞ্জ আবার আসতে হয়। সেই বিষয় যে হরমোনাল একটা চেঞ্জ আসতেছে, যার কারণেই ওনার মধ্যে ডার্কার ভাবটা চলে আসতেছে। সেক্ষেত্রে হয়তো বা শারীরিক কোনো মানে পরিবর্তন হওয়ার পেছনে কারণও থাকতে পারে, যেটা আমরা অটো ইমিউন ডিসঅর্ডার বলি। সেক্ষেত্রে ওনার ওই ধরনের কোনো সমস্যা আছে কিনা এটাও জানতে হবে, যে উনি হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছে কিনা, বা খাবার দাবারের কোনো পরিবর্তন এসেছে কিনা। তা সেক্ষেত্রে এরকম স্কিন কালো বা একটা স্কিনের মধ্যে চেঞ্জ আসার একটা টেন্ডেন্সি থাকে। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় উনি অনেক বেশি রোদে থাকেন, বাইরে বেশি এক্সপোজ থাকেন, যেখানে ওনার কোনো সান প্রোটেকশন স্কিনের মধ্যে থাকে না, সেক্ষেত্রেও তখন তার স্কিন ডার্কার হতে থাকে। তো এই ব্যাপারগুলোই আসলে কোনটা ওনাকে কাজ করছে সেটা একটা ফ্যাক্টর। ওনার কথা বলতে হবে ডক্টরের সাথে,
খোলামেলাভাবে। যদি কোনো বাইরে যাওয়ার ইস্যু থাকে, যে সান এক্সপোজ থাকে যার কারণেই হয়, সেক্ষেত্রে উনি সানব্লক ইউজ করলে ওনার আবার আস্তে আস্তে রিকভারি করার চেষ্টা হবে, যে পরবর্তী স্টেজ থেকে স্কিনটা আর কালো হবে না, এবং যে পর্যায়ে তার স্কিনটা ড্যামেজ হয়েছে সেই অবস্থাটা থেকে কিছু পদ্ধতি আছে অ্যাডভান্স লেভেলের, যেমন কেমিক্যাল পিল করা, সেক্ষেত্রে তার ওই কালো কালো ভাবগুলো অ্যাডভান্স লেভেলের প্রযুক্তির দিক থেকে একটু এগিয়ে চিকিৎসা করতে হবে। এটা শুধুমাত্র স্কিনের ডক্টর কাছে আসতে হবে, এবং ঘরে বসে ক্রিম মেখে হয়তোবা তার ওই জায়গাটাতে যাওয়া যাবে না। আরও কিছু ব্যাপার আছে, যেমন আমাদের ইনজেক্টেবল ফর্মেও অনেক সময় আমরা ব্রাইটেনিং একটা প্রোডাক্ট ইউজ করে থাকি। সেক্ষেত্রে সে যেহেতু তার এখনো 17 বছর বয়স, তার সেই বয়সটাতে আসে নাই, কিন্তু অ্যাডভান্স লেভেলে গেলে যদি তার স্কিনটা দেখা যায় যে কোনো ধরনের সমস্যা ছাড়াই হঠাৎ করে সে ডার্ক হচ্ছে, কিংবা যেহেতু সে বলছে যে আগে তার স্কিনটা ব্রাইট ছিল, তার মানে বোঝা যাচ্ছে তার একটা ব্রাইটের একটা তার স্কিনের মধ্যে ব্রাইটের একটা ভাব আছে, কিন্তু হঠাৎ করে কোনো একটা ইস্যুর কারণেই ডার্ক হতে শুরু করেছে। সেক্ষেত্রে আসলে তার আইডেন্টিফাই প্রপার কজটাকে বের করে নিয়ে চিকিৎসা করলেই বেটার। আর এমনিতেই স্কিন অনেকেরই থাকে ডার্ক, সেক্ষেত্রে 1 বা 2 শেডের জন্য আমরা আইভি ইনফিউশন বা নিউট্রিশন দিয়ে ইনজেকশন, যেটাতে নিউট্রিশন আছে, সেই নিউট্রিশনগুলো ইউজ করে হয়তো বা তার ব্রাইটেনিং আসতে পারে। ইভেন সে যদি ভিটামিন সি সেরাম, সানব্লক এগুলো যদি রেগুলারলি ইউজ করে, সেক্ষেত্রে ফেসের হয়তো বা উপকার হবে, কিন্তু আদার্স যেমন এক্সপোজ পার্ট থাকতে পারে তার এক্সট্রিমিটিস, যেমন হাত, 2 হাত, এগুলো যদি বাইরে থাকে সেখানে ওগুলোতেও তার সানব্লক ইউজ করতে হবে। আসলে সানব্লক এবং সানস্ক্রিন এটার খুব উপকারিতা। আপা, আমার একটা প্রশ্ন, এবং আমি বিশ্বাস করি এটা আসলে হাজার মনের প্রশ্ন, যে কালো অথবা আসলে যে বলছে যে ডার্ক, আসলে কালো রং কি কখনো ফর্সা হয় কিনা? আসলে কালো কিন্তু তার নিজস্ব সৌন্দর্য। কালো আল্লাহ তাআলা নিজে থেকে দিয়ে পাঠিয়েছে। কিছু মানুষের স্কিন এক ধরনের, আরেক কিছু মানুষের স্কিন আরেক ধরনের। সো কালো মানুষ তার নিজস্ব সৌন্দর্যেই মানে সৌন্দর্জিত, সৌন্দর্জিত। সেই আসলে সেই জায়গাটা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসা অনেক বড় একটা বিষয়। তো সেক্ষেত্রে আমাদের এখন বর্তমানে যে ভিটামিন যে ইনফিউশনগুলো আছে, সেগুলো দিয়ে হয়তো বা তার 2-1টা শেড চেঞ্জ করা যেতে পারে, কিন্তু আমূল পরিবর্তনের কোনো ব্যবস্থা নেই। সেক্ষেত্রে তার দীর্ঘদিন তার চিকিৎসাটা নিতে হবে, এটা একটা বিষয়। এবং সে যদি প্রপার যত্ন নেয় নিজের স্কিনের, তাহলে একটা হেলদি লুকস তার নিজস্ব সৌন্দর্য হয়ে দাঁড়িয়ে যাবে। এজন্য পুরোপুরি সৌন্দর্য যেটা একদম ত্বক ফর্সা হয়ে যাবে এমন কিছু ব্যবহার করলো, আইভি ইনফিউশন নিল বা রেগুলারলি সে অনেক কিছু নিচ্ছে যেটার কারণে সে ত্বকটা ফর্সা হয়ে যাচ্ছে, আসলে এটার পিছনে না ছুটে ত্বকের নিজস্ব সৌন্দর্য যেটা, সেটাকে হেলদি উপায়ে বাঁচিয়ে রাখাটাই হলো মানুষের মোটো হওয়া উচিত। চমৎকার বলেছেন। এবং আরেকটা ব্যাপার জানতে চাই, এই যে ত্বকের যত্নে আমাদের কীরকম খাদ্যাভ্যাস মেনে চলা উচিত? রাইট, আমাদের ত্বকের যত্নের ক্ষেত্রে আমরা আসলে সবসময় চিন্তা করি যে আসলে রুটিন কেয়ারেই মনে হয় আমাদের এটা ঠিক থাকবে। আসলে অনেক ভাইটাল একটা ইস্যুস হচ্ছে খাবার। সেই খাবারে যদি আমরা সুষম খাবার, যেটা আমরা ব্যালেন্সড ডায়েট বলি, সেটা যদি আমাদের কার্বোহাইড্রেট কতটুকু নিব, প্রোটিন কতটুকু নিব, ভিটামিনস মিনারেলস কতটুকু থাকবে, এইগুলো যদি আমাদের অ্যাড করে রেগুলার খাবারের মধ্যে নিয়ে আসি, তাহলে কিন্তু একটা হেলদি স্কিন আমরা এমনিতেই পাই। আমাদের এখন বাচ্চারা দেখা যায় বাইরের ফাস্ট ফুডের মধ্যে বেশি পছন্দ করে, সেক্ষেত্রে তাদের এগুলো থেকে বিরত রেখে শাকসবজি, একটু স্বাস্থ্যকর খাবার, এগুলো খাবার যদি খায়, তাহলে আসলে ত্বকের একটা গ্লো চলে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর ইসমত আরা মুন্নিয়া, আপনার ব্যস্ত সময়ের মধ্য থেকে আমাদের নেক্সাস টেলিভিশনের দর্শকদেরকে সময় দিয়েছেন, গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে শরীরটা তখনই ভালো থাকে যখন মনটা ভালো থাকে, আর মনটা ভালো থাকে তখনই যখন আয়নায় নিজের মুখটাকে অথবা নিজেকে বেশ ভালো লাগে এবং সুন্দর লাগে। কিন্তু সুন্দর লাগা মানে কিন্তু ব্যাপারটা এরকম না যে আমাকে অনেক ফর্সা হতে হবে। যে কোনো রঙেই আপনি সুন্দর হতে পারেন, সুস্থ থাকতে পারেন, কেননা সৃষ্টিকর্তার বানানো যে কোনো সৃষ্টি খুবই সুন্দর। শুধু এর যত্ন নিতে হবে সঠিক খাদ্যাভ্যাস, পরিমিত ঘুম এবং ব্যায়ামের মাধ্যমে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নিন এবং দেশকে ভালোবাসুন। সেই সাথে নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।